গেল 2025 সালে বাংলাদেশের পরিস্থিতিটা কি দাঁড়াবে? আমি যদি আরো সুনির্দিষ্টভাবে বলি তাহলে প্রশ্নটা হলো এই যে এই আগামী একটা বছর এদেশের রাজনীতিটা কি হবে। কারণ আগামী এক বছরের রাজনীতিটা কি হবে তার উপর আমার ধারণা এদেশের ভবিষ্যতের অনেক কিছুই নির্ভর করবে। এই মুহূর্তে রাজনীতিতে কি হচ্ছে, এই মুহূর্তে রাজনীতি নিয়ে মানুষের মনে প্রধানত কি চিন্তাটা কাজ করছে, আমি মোটা দাগে যেগুলো বুঝি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই বছর কি কোনো জাতীয় নির্বাচন হবে, নাকি এই বছর ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারই চলতে থাকবে। দুটো প্রসঙ্গ কিন্তু। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বয়স এর মধ্যে 5 মাস পার হয়ে গেছে। তো 5 মাসে তারা যা করেছে, যখন আপনি বলবেন যে আগামী একটা বছর ডক্টর ইউনূসের সরকারই থাকবে, তখন লোকজন কিন্তু ভাবতে থাকবে যে এই 5 মাসে তারা যা করেছে এমন কিছুই তারা করার চেষ্টা করবে, কারণ এটাই তারা পারে, তারা এতটুকুই পারে। তো তারা এই 5 মাসে এমন কিছু কি করেছে যাতে এদেশের মানুষ তাদের উপর বিরাট খুশি। একটা ঘটনা ঘটেছে, আমি যদি গত 5 মাসের কথা ধরি, বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে বড় যে প্রাপ্তিটা সেটা কি, সেটা হলো শেখ হাসিনার অনুপস্থিতি। আওয়ামী লীগের যে অবাধ লুটপাট চলছিল তার অনুপস্থিতি, এটা হলো মানুষের জন্য একটা বড় প্রাপ্তি। আবার পাশাপাশি আরেকটা পয়েন্টও কিন্তু আসে, তারা বলে, অনেকে আমি এরকম বলতে শুনেছি যে ওনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে তারা অবাধ লুটপাট করেছে, কিন্তু লুটপাট করার পরও আমরা যা পেয়েছি সেটাই কি আমরা পাচ্ছি? তারা লুটপাট করেছে সর্বক্ষেত্রে, তারা বাজার থেকে লুটপাট করেছে, তারা আইন শৃঙ্খলা থেকে লুটপাট করেছে, তারা উন্নয়ন কর্মকাণ্ড থেকে লুটপাট করেছে, সব জায়গায় লুটপাট করেছে। কিন্তু একজন সাধারণ মানুষ ওই সকল ক্ষেত্রে আমরা কি আগের চেয়ে অনেক ভালো আছি? উন্নয়ন কর্মকাণ্ডতে কিছু তো হচ্ছিল। আপনি যখন ঢাকার বাইরে যাবেন, বিভিন্ন হাইওয়েতে দেখবেন প্রতিটা বাজারে তারা একটা ফ্লাইওভারের মতো করে দিয়েছিল। যে কাজগুলো তখন শেষ হয়েছিল তো হয়েছিল, যেগুলো অসমাপ্ত ছিল সেগুলো কি এই 6 মাসে সমাপ্ত হয়েছে, অথবা কাজগুলি কি থেমে যায়নি? এই সমস্ত প্রশ্ন কিন্তু আসছে। তাহলে যখন এগুলো আসবে তখন মানুষ যখন তুলনা করবে, সেই তুলনায় কিন্তু এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার খুব যে এগিয়ে আছে তা কিন্তু বলা যাবে না। এখন যদি আপনি মানুষকে বলেন যে এই সরকার আরো 1 বছর আরো 1.5 বছর থাকবে, তাহলে মানুষকে সেইভাবে আনন্দিত হবে? তার চেয়ে বরং যদি মানুষ এটা ভাবে যে আমরা একটা নতুন সরকারের কাছে আসি, যে সরকারকে আমি নির্বাচন করব। কারণ বর্তমান যে সরকার আছে এটা কিন্তু ডক্টর ইউনূস নিজেই বলেছেন এটা ছাত্ররা নির্বাচন করেছে, এবং ছাত্র কারা, সেই ছাত্রদের সংখ্যা কিন্তু আমরা তাদের চেহারা কিন্তু দেখছি এই 10-12 জন ছাত্র, এবং এই 10-12 জন ছাত্রের কর্মকাণ্ড আমরা দেখছি। সেটা দেখেও যে আমরা খুব একটা আনন্দিত হচ্ছি সেরকম মনে করা যাবে না। কিন্তু তাদের মধ্যে একটা একে হুমকি দেওয়া, এদের বাতিল করা, একে ইতিহাস থেকে সরিয়ে দেওয়া, এই সমস্ত আচরণই তাদের মধ্যে বরং আমরা বেশি দেখছি। তো সেক্ষেত্রে প্রশ্নটা দাঁড়াবে এটাই যে আমরা কি তাহলে 2025 সালে একটা নির্বাচিত সরকার পাবো? আমরা কি এমন কোন সরকার পাবো যে সরকারটা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে? এটা বললে আবার কারো কারোর মধ্যে দেখে এক ধরনের চুলকানি তৈরি হয়। নির্বাচনের কথা শুনলেই চুলকানি আরম্ভ হয়ে যায়। তারা বলতে থাকে এত নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমি নির্বাচন করব না, না করে আমি কি পাচ্ছি, না করে আমি কি পাবো? বর্তমান যখন দুঃসহ হয়ে যায়, বর্তমান সময় নিয়ে যখন মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হয়, তখন মানুষ কিন্তু বিকল্প কোনো একটা সময়ের কথা ভাবে। সেই সময় কি আসবে সেটা হয়তো চিন্তা করে না, কিন্তু তারা বিকল্প চায়, পরিবর্তন চায়। যেমনটি গত অগাস্টে হয়েছিল। আমরা শেখ হাসিনার পরিবর্তন চেয়েছিলাম। কেন চেয়েছিলাম? কারণ ওনার সময়টা আমাদের জন্য অস্বস্তিকর ছিল, বিরক্তিকর ছিল, পেইনফুল ছিল। আমরা ওনার পতন চেয়েছিলাম। আমরা কি জানতাম যে পতনের পরে আমরা কি পাবো? আমরা কিন্তু এটা হিসাব করিনি। আমাদের হিসাবটা ছিল আগে তো এই আপদ বিদায় হোক,
তারপর দেখব কি হয়, এর চেয়ে খারাপ আর কি হবে। এরকম ভেবেই কিন্তু মানুষ পরিবর্তনের জন্য বুকে রক্ত দিয়ে দেয়। সেরকম পরিবর্তন আমরা পেয়েছি, কিন্তু পরিবর্তনের পরে কি পেলাম, এই প্রসঙ্গটা কিন্তু এবছর আমি ধারণা করি যে বারবার মানুষের মধ্যে আলোচিত হবে। আমি অনেক মানুষকে দেখেছি, তারা কিন্তু আগের মতো সেই উচ্ছ্বাস আর প্রকাশ করছে না। মাত্র 6 মাসের মাথায়, 6 মাস যায়নি, 5 মাসের মাথায় এরকম একটা সরকার, যে সরকারকে আপনি সরাসরি দুর্নীতিবাজও বলতে পারবেন না, তো তাদের নিয়ে মানুষের এই মোহভঙ্গ কেন হলো? আপনি এমন একটা ক্ষেত্র দেখাতে পারবেন যে ক্ষেত্রে এই সরকারের সাফল্য মানুষ মানে মুখে মুখে উচ্চারণ করছে। কিছুটা হয়তো বলতে পারবেন অর্থনৈতিক খাতে, মানে ব্যাংকিং খাতগুলোতে, ব্যাংকিং খাত, ডলারের খাত, এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় আপনি বলতে পারবেন যে না, আগের মতো অতটা লুটপাট হচ্ছে না, কিন্তু খুব মোটামুটি চলছে, অতটা একটু দম নেওয়ার মতো স্বস্তি পাওয়া যাচ্ছে। কিন্তু আর কোন ক্ষেত্রে আপনি বলতে পারবেন না। তাহলে কেন মানুষ আনন্দিত হতে থাকবে না? এখন নির্বাচন একটা হবে, আমি ধরে নিচ্ছি এটাই আমাদের সেই নির্বাচনের বছর। এবং আমি নিজেও মনে করি ডক্টর ইউনূস যে কথাগুলি বলেছিলেন যে আগে সংস্কার করবেন উনি, তারপর নির্বাচন করবেন, এবং সেই সংস্কার উনি বলেছিলেন যে ওনার প্রত্যাশিত মাত্রার সংস্কার উনি করতে চান। আমার মনে হয় যে প্রত্যাশিত মাত্রার সংস্কার করার পরও এই বছর নির্বাচন করা সম্ভব। যদি এই বছর নির্বাচন হয়, এবং আমার দৃঢ় বিশ্বাস এই বছরই হবে, হয়তো অক্টোবর নভেম্বরের দিকে নির্বাচন হবে। যদি নির্বাচন এবার হয়, তখন আবার আরেকটা প্রশ্ন আসবে, সেই নির্বাচনে কে কে অংশ নেবে? আমরা আওয়ামী লীগ আমলে কি দেখতাম? আওয়ামী লীগ আমলে দেখতাম সবাইকে তারা নির্বাচনে অংশ নিতে বলতো, কিন্তু সবাই তার উপর আস্থা রাখতো না। বিভিন্ন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিতে চাইতো না। নিতে না চাওয়ার কারণ তারা আওয়ামী লীগের উপর আস্থা রাখতো না। তারা মনে করত যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে গেলে পর তারা মানে আওয়ামী লীগ সব নিয়ে নিবে, হয়তো ছিটে ফোটা 2-1টা দিবে, দিয়ে বলবে নির্বাচন হয়েছে। তার মানে তারা সারা দুনিয়াকে দেখাবে যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে, কিন্তু ওরা জিততে পারে নাই, মানে বিরোধীরা জিততে পারে নাই। এই কারণে বিরোধীরা, যারা নাকি প্রকৃতপক্ষে বিরোধী দল ছিল, তারা কিন্তু কেউ নির্বাচনে যেত না। তার ফলে নির্বাচনটা একতরফা হতো। এখন আমরা কি দেখছি? এখন আমরা দেখছি যে নানা কারণে, নানা অজুহাতে বলি, নানা কারণে বলি, নির্বাচন থেকে কিছু দলকে বাইরে রাখার একটা প্রবণতা দেখা যাচ্ছে। যে তুমি স্বৈরাচার, তুমি নির্বাচন করতে পারবে না, তুমি স্বৈরাচারের দোসর, তুমি নির্বাচন করতে পারবে না। খালি এখনো বলে নাই যে তুমি স্বৈরাচারের দর্শক, তুমি নির্বাচন করতে পারবে না। আপনি নির্বাচন করতে দিবেন না কেন? এই জিনিসটা আমার কাছে একদমই ক্লিয়ার না। আপনি নির্বাচন করতে দিবেন না যদি আমি সহজ অর্থে ধরি, তার মানেটা কি দাঁড়াবে? যে আপনি নিজে ভালো করতে চান, অথবা আপনি নিজে মনে করেন যে অমুকে নির্বাচনে এলে আমার জন্য সমস্যা হবে, অতএব ওকে নানা কারণে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা কি গণতান্ত্রিক বলবেন আপনি? আপনার যেটা পছন্দ না সেটা সবারই পছন্দ নাই হইতে হবে, এটা আপনি কেন ভাববেন? এবং এই ভাবনাটা আমি দেখছি যতই দিন যাচ্ছে তীব্র হয়ে দেখা দিচ্ছে। অমুকের রাজনীতিকে, অমুক দলকে, যেমন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে বাংলাদেশে। এত উদ্ধত কথা একটা লোক কি করে বলে? একটা দলকে অপ্রাসঙ্গিক বানিয়ে দেবেন আপনি? কে আপনি? আপনাকে এই অথরিটি কে দিয়েছে? কেউ দেয়নি। এই কথা যদি ডক্টর ইউনূসও বলতেন, তবু আমি বলতাম এটা ওনার বলার অধিকার নেই। কারণ এই কোন দল অপ্রাসঙ্গিক হবে আর কোন দল চলবে, অথবা কোন দল মানুষের কাছে ভোট চাইতে পারবে, মানুষের কাছে সমর্থনের জন্য যেতে পারবে, এটা বলার মতো এখতিয়ার কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীকে দেওয়া হয় নাই, পৃথিবীর কোথাও দেওয়া হয় নাই। সেটাই এখানে চলছে প্রবণতাটা। কারা চালাচ্ছে? আমরা দেখছি একটা গোষ্ঠী চালাচ্ছে। তো সেই গোষ্ঠীরা চালাবে কেন? চালাতে দেবেন কেন আপনি? এই সমস্ত প্রশ্ন, যেমন স্বৈরাচার, স্বৈরাচারের দোসর, এই সমস্ত এই যে ট্যাগ লাগিয়ে দেওয়াটা, এই ট্যাগ লাগিয়ে দেওয়াটা আমি পছন্দ করি না। কিন্তু আমি জানি আগামী একটা বছর এই ট্যাগ লাগানোর প্রক্রিয়াটা প্রচণ্ডভাবে চলবে। কালকে দেখলাম যে জাতীয় পার্টি তাদের সমাবেশ করতে পারেনি, ডিএমপি থেকে তারা মৌখিকভাবে পারমিশন নিয়েছে, কিন্তু পরে আর পারেনি। কেন পারবে না? তাহলে গণতন্ত্র থাকলো কোথায়? আমরা তো এই কথাটাই বলতাম যে ঢাকা শহরে একজন লোক একটা পার্টি জনসভা করবে, অথবা একটা ঘরের মধ্যে করবে,
সেটা আপনি করতে দিতে হবে কেন? সেটা করতে দেওয়ার জন্য একজনের কাছ থেকে অনুমতি নিতে হবে কেন? পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে, পুলিশ ইচ্ছে হলো দিল, নাহলে দিল না। তাহলে গণতন্ত্র কি ডিএমপির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে? কেন? একই অজুহাত, কিন্তু যে অজুহাতগুলো আগের আমলে দেওয়া হতো ঠিক সেই একই অজুহাত এখনো দেওয়া হচ্ছে। তাহলে প্রশাসন তো আওয়ামী প্রশাসনের মতোই চলছে, পুলিশ তো আওয়ামী পুলিশের মতোই চলছে। তো এ ধরনের প্রবণতা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা মনে করি যত এই সমস্ত ঘটনা ঘটবে তত আমরা গণতন্ত্র থেকে দূরে সরে যাব। আমি মনে করি, আমি নিজে সবার কাছে আমি এই প্রত্যাশা করি যে আগামী এই একটা বছর আমরা যেন মানুষের যে প্রত্যাশা, মানুষের যে চাহিদা, সেই চাহিদার প্রতিফলন যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে অথবা যারা সামনে আছেন তাদের আচার আচরণে ফুটে ওঠে। প্রিয় দর্শক, এই প্রত্যাশায় থাকলো। আগামী বছরটা কেমন আমাদের হবে এটা নিয়ে আমি আরো দু একটা অনুষ্ঠান হয়তো করব, আমার প্রত্যাশার কথা আপনাদেরকে জানাবো। সেগুলো নিয়ে আবার কথা হবে। ভালো থাকবেন আপনারা।